ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে। গতকালের মতো আজকের ক্লাসটাও দুটো পার্টে ভাগ করেছি আমি। ফার্স্ট পার্টে আপনাদেরকে এই রিডিং এর যে গ্যাপ ফিলিং এটার কিছু নিয়ম এন্ড টিপস এন্ড ট্রিক্স দেখাবো, এন্ড নেক্সটে দুটো আমরা রিডিং এর প্র্যাকটিস করব টুগেদার। ওকে, তো রিডিং প্র্যাকটিসের ক্ষেত্রে ফার্স্টে আমরা একটা ছোট্ট প্যাসেজ দেখবো। এত ছোট প্যাসেজ আপনাদের এক্সামে কখনোই আসবে না, তো এটা দেখে খুশি হওয়ার কিছু নাই। সেকেন্ড যেটা করব, ওটা অলরেডি এক্সামে এসেছে এমন একটা, এন্ড দ্যাট উইল বি প্রিটি লং। হ্যাঁ, আপনারা কি এখন পর্যন্ত কেউ নিজে নিজে প্র্যাকটিস করেছিলেন বাসায় রিডিং এর পার্টটা? হ্যাঁ, করা হয়েছে। ওকে, কি কি প্রবলেম আপনারা নিজেরা ফেস করেছিলেন পড়ার সময়? নাকি ইজি মনে হয়েছিল? গ্যাপ ফিলটা তো মোটামুটি ইজি আছে। ওকে, ঠিক আছে। কোনো প্রবলেম ফেস? জি, ওকে, প্রবলেম হয়নি। ঠিক আছে। ও এখন জয়েন দিচ্ছে। গুড আফটারনুন আলবি। আপনি কি গতকাল ইয়েটা করেছিলেন আলবি? লিসেনিং এর যে প্র্যাকটিসটা দিয়েছিলাম সেটা করেছিলেন? জয়েন করে আমার আবার গ্যাপ হয়। হ্যালো, জি, আমার গ্যাপ ফিলে প্রবলেম হয়। প্রবলেম হয়? কি প্রবলেম হয়? যেমন আমি মানে যে লাইনটায় মানে অ্যান্সার আছে সেটা আমি ওই পর্যন্ত যাই, কিন্তু সঠিক অ্যান্সারটা চুজ করতে পারি না। ওকে, প্রবলেম নেই, দেখি আপনার প্রবলেম সলভ করতে পারি কিনা আজকে। ঠিক আছে, তাহলে যে ধরনের কোশ্চেন আপনারা ফেস করবেন সেটা হচ্ছে গ্যাপ ফিলিং এর জন্য নোট কমপ্লিটেশন। এটা হচ্ছে আপনার গতকাল আমরা লিসেনিং এর ক্ষেত্রেও করেছিলাম, নোট কমপ্লিট করতে হবে, সেন্টেন্স কমপ্লিটেশন এন্ড অফ কোর্স টেবিল কমপ্লিটেশন। তিন ধরনের কোশ্চেন মোস্ট অফ দ্য টাইম দেওয়া হয় গ্যাপ ফিলিং এর জন্য। এন্ড গ্যাপ ফিলিং এর যে ইয়েটা, মানে এটা শুধু মাত্র পার্ট 4 না, পার্ট 1 ও থাকতে পারে। ঠিক আছে, এন্ড এখানে আমি লিসেনিং এর ক্ষেত্রে এটা বলেছি, এটা রিডিং এর ক্ষেত্রেও হবে। সেটা হচ্ছে উপরে যে ইনস্ট্রাকশন লেখা থাকে এটা খুব ইম্পর্টেন্স নিয়ে আপনারা পড়বেন, এন্ড এইভাবে অ্যান্সার করতে হবে। যদি বলা হয় নট মোর দেন নো মোর দেন ওয়ান ওয়ার্ড, তাহলে একটা ওয়ার্ডে অ্যান্সার করবেন। যদি বলে নট মোর দেন নো মোর দেন টু ওয়ার্ডস, তাহলে দুইটা অ্যান্সার অথবা একটা ওয়ার্ডও হতে পারে, বাট দুটার বেশি হবে। আর যদি বলে অর এ নাম্বার, যদি নাম্বার বলা থাকে তাহলে নাম্বার হবে, আর না হলে হবে না। সেক্ষেত্রে যদি নাম্বার যদি অ্যান্সারও হয় সেক্ষেত্রে ওয়ার্ডস হবে, যেমন টু হলে TWO 2 এভাবে লিখবেন। ওকে, গেল। এখন আপনারা কি কেউ ইউনিভার্সিটিতে পড়েছেন এখনো, নাকি সবাই HSC? আমি তো অনার্স থার্ড ইয়ারে। ওকে, ঠিক আছে। আপনারা মনে হয় একাডেমিক ইংলিশ করেছিলেন, কোর্সটা ফার্স্টের দিকে থাকার কথা, করেছেন? আচ্ছা, এই দুটো ওয়ার্ড কে কে চিনেন? স্কিমিং এন্ড স্ক্যানিং, এই দুটো ওয়ার্ড চিনেন? জি, হ্যাঁ, বলেন কি। ভুল হলে সমস্যা নেই, আপনি যেটা জানেন সেটাই বলেন, প্রবলেম নেই। স্কিমিং মানে হলো ওয়ার্ডটা বোঝা, আমার সেন্টেন্সটা বোঝা। আর স্ক্যানিং? আর স্ক্যানিং হলো কিওয়ার্ড চুজ করা, ওটা থেকে প্যাসেজে অ্যান্সার খুঁজে বের করা। ওকে, ঠিক আছে। আমি অলরেডি দেখুন ব্র্যাকেটে লিখে দিয়েছি। তো স্কিমিং এন্ড স্ক্যানিং এই দুইটা আপনার রিডিং এ অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ আপনাকে হ্যাঁ 1 ঘন্টা সময় দিবে, ঠিক আছে, আর এই সময়টা দেখবেন যে হঠাৎ করে শেষ হয়ে গেছে। তো আপনাকে যে ওরা প্যাসেজটা দিবে পড়ার জন্য, তো সেই প্যাসেজ পুরোটা একদম মানে লাইন বাই লাইন পড়ার মতো সময় আপনার কাছে সত্যি বলতে নাই। আর এটা এমন কোনো, এটা আপনার ব্রেকআপ টেক্সটও না যেটা আপনার পুরোটা পড়তে হবে দেখার জন্য যে সে কি জন্য ব্রেকআপ করতেছে। ব্রেকআপ টেক্সটও তো পড়া উচিত না এভাবে। আচ্ছা, গেল। তো স্কিমিং কি, সেটা হচ্ছে জেনারেল আইডিয়া। এখন রিডিং এর ক্ষেত্রে দুই তিনটা ওয়ে আছে, ওটার মধ্যে একটা ভুল দুইটা কারেক্ট। একটা হচ্ছে আমি ফার্স্টে টেক্সটটা মানে যে কোশ্চেন দিয়েছে আমাকে নিচে উপরে লেখা থাকবে যে রিড দিস টেক্সট এন্ড অ্যান্সার ফ্রম 1 to 10। আমি 1 to 10 কোশ্চেনটা আগে পড়বো। কোশ্চেনটা যদি পড়বো তখন আমার কি হবে জানেন? স্ক্যানিং। কেন? কারণ আমি জানি কোশ্চেনে কি কি ওয়ার্ড আমার জানতে চেয়েছে, প্রেডিকশন লাগবে এখানে। তো আমি যখন
আবার ওই প্যাসেজটা পড়বো তো আমার মাথায় একটা আইডিয়া থাকবে যে আমি এই ওয়ার্ড গুলো খুঁজতেছি, এটার অ্যান্সার। ওটাকে বলবো আমরা স্ক্যানিং। কারণ আমি স্পেসিফিক একটা ইনফরমেশন খুঁজতেছি, আমরা অলরেডি ন্যারো ডাউন করে ফেলছি। আর একটা হচ্ছে স্কিমিং, এটা হচ্ছে তাদের জন্য যাদের ব্রেইন অনেক শার্প, লাইক মনে থাকে সবকিছু, যে আমি একটা জিনিস পড়ছি আমার মনে আছে। এটা আমি সবসময় অ্যাভয়েড করতে বলি। কেন? কারণ আপনি দেখেন, রিডিংটা হচ্ছে লিসনিং এর পরে হয়। কোনো কারণে যদি আপনার লিসনিং এর এক্সামটা খারাপ হয়, আপনার মাথায় টেনশন থাকবে। আপনি যতই ভালো স্টুডেন্ট হন না কেন, টেনশনে মানুষ আর ফুল নিজের ইউজ করতে পারে না, ইউটিলাইজ করতে পারে না। তো সেখানে ভুল হওয়ার চান্স বেশি থাকে। স্কিমিং কি? আপনি যে টেক্সটটা দিয়েছে আপনাকে, সেই লং টেক্সটটা পুরোটা মানে একটা চোখ ঘুরায় যাবে, যে একটা আইডিয়া হওয়ার জন্য যে কি আছে। হ্যাঁ, তারপর আপনি অ্যান্সার করার সময় ওই অ্যান্সারের যে কোশ্চেনটা চাচ্ছে, যে স্পেসিফিক অ্যান্সারটা চাচ্ছে কোশ্চেনের মধ্যে, সেইটা আপনি আবার খুঁজতে যাবেন। টাইম ওয়েস্ট হয় অনেক বেশি। I will always prefer to read the questions first and then go to text. আর থার্ড ওয়ে যেটা হচ্ছে রং ওয়ে, ওটা হচ্ছে কোশ্চেন দেখলাম ওখানে কি চেয়েছে সেটা নিয়ে আবার পুরো প্যাসেজটা রিড করতেছি এ টু জেড, আবার লিখতেছি, আবার কোশ্চেন রিড করতেছি। এইটা করলে আপনার সময়ও যাবে, অ্যান্সারও ঠিক হবে না, কখনোই হবে না। এরপর হচ্ছে কিওয়ার্ডস ম্যাচিং, এটা আপনারা আই গেস জানেন। এন্ড প্যারাফ্রেজিং, এটা লিসেনিং এও প্রয়োজন আছে, এখানেও আছে। কেন? কারণ আপনার টেক্সট অনেক বড়, সেটা প্যারাফ্রেজ না করলে আপনার পক্ষে জীবনেও সম্ভব হবে না নিচে অ্যান্সারটা করার। এন্ড অলসো সবসময় যে এক্সাক্ট অ্যান্সার বসবে সেটা না, তো ওয়ার্ডের সিনোনিমও জানতে হবে, এন্ড সিনোনিম জেনে আপনার প্যারাফ্রেজ করে নিচে অ্যান্সার গুলো করতে হবে। গেল। স্কিমিং এন্ড স্ক্যানিং নিয়ে কোনো কোশ্চেন আছে কারো? মানে বুঝতে প্রবলেম আছে? এই দুটো ওয়ে আর কি অ্যান্সার। ওকে, আই এম মুভিং ফরওয়ার্ড। এরপরে হচ্ছে যে জিনিসগুলো আপনাদের জানতে হবে স্ট্র্যাটেজির জন্য, সেটা হচ্ছে কিওয়ার্ডস আইডেন্টিফাই করতে হবে, লোকেট ইন প্যাসেজ। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে রিডিং এর ক্ষেত্রে আপনারা মেবি অলরেডি দেখেছেন, সেটা হচ্ছে দু ধরনের প্যাসেজ ওরা দিবে বা দেয় ইউজুয়ালি। একটা প্যাসেজ হচ্ছে পুরো একটা লং প্যাসেজ, জাস্ট অনেকগুলো প্যারাগ্রাফ কোন একটা টপিকের উপর, ইট কুড বি এনিথিং। হ্যাঁ, আর আরেক ধরনের হচ্ছে ওরা প্রতিটা প্যারাগ্রাফের আগে, ওই এসেটার প্রতিটা প্যারাগ্রাফের আগে ওরা মার্কিং করে এ বি সি ডি। ঠিক আছে? ওই ধরনের প্যাসেজটা অ্যান্সার করতে একটু ইজি হয়। কেন? কারণ ওখানে অ্যান্সার লোকেট করতে ইজি হয়। বাট যেটা ফুল কোনো এ বি সি ডি ছাড়া ফুল একটা এসে বা একটা টেক্সট, সেটা থেকে লোকেট করতে একটু হার্ড হয়। And আজকে আমরা যখন প্র্যাকটিস করবো এই টেক্সট ছাড়াটাই করবো। হ্যাঁ, কোনো ইন্ডিকেশন ছাড়াটা। আর ছোট একটাও করবো, ওটাও ইন্ডিকেশন ছাড়া, বাট একটা এবিসিডি ওয়ালা এরকম একটা আপনাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিব। ওটা মাচ মোর ইজি। আপনারা যখন এবিসিডি ছাড়াটা পারবেন তখন দেখবেন ওটা আরো ইজি লাগতেছে। কেন? ওখানে লোকেট করতে ইজি হয়। ওকে, সিনোনিম, এটা আমি বারবার বলছি একদম ফার্স্ট ক্লাস থেকে, এটা খুব ইম্পর্টেন্ট সিনোনিম জানা। And আমি গতকাল বলেছিলাম, যারা গতকাল ক্লাসে ছিলেন না তাদেরকে বলতেছি আবার, সেটা হচ্ছে যখন আপনি আহ কোন একটা, ধরেন লিসেনিং প্র্যাকটিস করতেছেন নিজে নিজে বাসায়, কোন একটা মুভি দেখতেছেন বা এনিথিং, অথবা কোন একটা কিছু পড়তেছেন, একটা ওয়ার্ড আপনি বুঝলেন না। হ্যাঁ, এটা হতেই পারে, আমরা অনেক ওয়ার্ড ইংলিশে জানি না। আপনারা, আপনাদেরকে কি বলে সবাই, যে ওটা নিয়ে আপনি ডিকশনারি থেকে খুঁজেন, মোবাইলে সার্চ দিবেন অর্থ জানার জন্য। এটা ভুলেও করবেন না, এটা করলে হবে না। কারণ বাংলা আমার এখানে লাগবে না, তো আমি বাংলা অর্থ জানতে যাব না। যে ওয়ার্ডটা আমি বুঝিনি সে ওয়ার্ডটা আমরা, যদি সময় থাকে তাহলে ফার্স্টে যাব গুগলে বা চ্যাট জিপিটিতে বা এনিওয়্যার গিয়ে সার্চ করব যে ধরেন একটা ওয়ার্ড, সেটার সিনোনিম কি। আমি প্রিটি শিওর আপনারা সবাই এখানে এইচএসসি এর উপরে আছেন যেহেতু, যে ওই ওয়ার্ডের সিনোনিমটা আপনি জানেন। ওই এক্সাক্ট ওয়ার্ডের অর্থ জানেন না, বাট ওইরকম ওয়ার্ডের অন্য কোনো ওয়ার্ড যেটা আপনি অলরেডি জানেন, তো যখন আপনি সার্চ করবেন সিনোনিম, তখন দেখবেন যে ওই যে একটা লিস্ট দিয়েছে সেটার মধ্যে যে কোনো একটা আপনি অলরেডি জানেন, তখন নিজে থেকেও ভালো লাগছে, আরে আমি তো জানি, তাই না? বাট আপনি যখন বাংলা মিনিং বের করবেন তখন ওই ফিলটা আপনি পাবেন না। অলসো আপনি সিনোনিমও জানলেন না, কিছুই জানলেন না, জাস্ট বাংলা জানলেন, যেটা আপনার কোনো কাজেই আসবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে সিনোনিম যখন সার্চ করবেন, তো সেই লিস্টের মধ্যে এমন হতেই পারে যে অনেকগুলা সিনোনিম দিয়েছে ওরা, আপনার একটাও আপনি ফ্যামিলিয়ার না, এটা হতেই পারে। সেক্ষেত্রে কি করবেন জানেন? সে ওয়ার্ডটার মিনিং জানবেন ইন ইংলিশ। আপনি যদি কোনো ওয়ার্ড লেখেন, ধরেন হর্স, হর্স মিনিং, তখন আপনাকে নিচে কিন্তু লেখা আসবে টেক্সট, বাংলায় না ইংলিশে, যে হর্স ইজ অ্যানিমেল ড্যাশ ড্যাশ ড্যাশ, এরকম। কখনোই বাংলায় মিনিং জানতে যাবেন না, ইংলিশে মিনিং জানবেন, সিনোনিম জানবেন, দেখবেন এটা খুব কাজে আসবে। ঠিক আছে? এরপর কারেক্ট গ্রামার।
গ্রামার দিয়ে কিন্তু গেস ওয়ার্ক অনেক আগে যায়, যেটা আমি গতকালও বলেছিলাম। সেটা হচ্ছে আপনার যে গ্যাপ গ্যাপ কম্পিটিশন, এটার মধ্যে এই গ্রামারের পার্টটা খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আপনি যখন সেন্টেন্সের স্ট্রাকচারটা বুঝতে পারবেন, অথবা যেই গ্যাপটা দিয়েছে, যে ব্ল্যাঙ্কটা দিয়েছে, ওটার আগের যে ওয়ার্ড, ওটা দেখে বুঝতে পারবেন এর পরের ওয়ার্ডটা কি হতে পারে, আপনার গেস অনেক ইজি হয়ে যাবে। যেমন অ্যাট থাকলে আমরা বুঝে নিব যে পরেরটা টাইম হবে। তো আমি যখন প্যাসেজে খুঁজবো অথবা লিসেনিং এর ক্ষেত্রে, যখন আমি অডিওতে সেই ওয়ার্ডটা ফাইন্ড আউট করবো, তখন আমি টাইমের জন্য খুঁজবো। বুঝতে পেরেছেন? ওকে ওকে। এরপর হচ্ছে আম, এই যে সেন্টেন্সটা থাকে আপনার কোশ্চেনের মধ্যে, এটা পুরোটা পড়বেন, ওই শুধু আগের ওয়ার্ডটা কখনো পড়বেন না। আগের ওয়ার্ডটা পড়ে অনেক সময় এসেন্স বোঝা যায় না, ফুল সেন্টেন্সটা পড়বেন। গ্রামারের জন্য আপনার আগের সেন্টেন্স ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট কোন ধরনের টাইম খুঁজতেছে বা কোন ধরনের অ্যাড দিয়ে সবসময় টাইম হয় না, অনেক সময় জায়গাও হয়। তা আপনি যদি ফুল সেন্টেন্স না পড়েন, তাহলে ওই একটা ওয়ার্ড দিয়ে আপনার সেন্টেন্স, আপনি যে অ্যান্সার খুঁজে বের করে আনবেন, সেটা ভুল হওয়ার চান্স অনেক বেশি। এন্ড ওয়ার্ডের যে টাইপটা, এটা প্রেডিক্ট করতে জানতে হবে যে যে ওয়ার্ডটা আপনি খুঁজতেছেন, যেটা আপনার অ্যান্সার, সেটা কি নাউন না ভার্ব। এটা কিভাবে বুঝবেন? আপনার সেন্টেন্সের স্ট্রাকচার দেখে বুঝবেন। এরপর এক্সাক্ট ইনফরমেশনটা খুঁজতে হবে, এন্ড অবভিয়াসলি গ্রামার চেক করবেন। গেল। এরপর হচ্ছে স্ক্যান ফর স্পেসিফিক ডেটা। এর উপর দুটো আমি আর বলতেছি না, কারণ অলরেডি আগের কথা বলতে বলতে বলে ফেলছি আমি। সেটা হচ্ছে স্পেসিফিক যে ডেটাটা, সেটা খুঁজতে হবে কিভাবে বলেন তো? স্ক্যানিং এর মাধ্যমে না স্ক্রিনে স্কিমিং এর মাধ্যমে বলেন? স্ক্যান করবেন না স্কিম করবেন স্পেসিফিক ডেটা খোঁজার জন্য? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি। হ্যাঁ বলেন। স্ক্যান করবেন কখন? যখন স্পেসিফিক ডেটা খুঁজবেন তখন, নাকি আর স্পেসিফিক ডেটা আপনি কিভাবে বের করবেন বলেন তো? আর আপনি কোনটা খুঁজতেছেন সেটা কিভাবে? আগে কি আপনি টেক্সট পড়বেন, আগে কোশ্চেন পড়বেন? কোশ্চেন ফার্স্টে করব, ওকে, কোশ্চেন পড়ে তারপর তারপর প্যাসেজটা পড়ব। প্যাসেজটা কিভাবে পড়বেন? লাইন বাই লাইন নাকি জাস্ট দেখে যাবেন? ফাস্ট রিডিং করতে হবে, হ্যাঁ। ওকে, গেল। এরপর হচ্ছে যে কমন মিস্টেক গুলো করেন আপনারা, সেটা হচ্ছে আমি বারবারই যে বলতেছি যে কোশ্চেনের উপরেই লেখা থাকে, ওই ওয়ার্ড লিমিটটা ভুলো এক্সিড করা যাবে না, যা বলেছে তাই হবে। এর থেকে কম হতে পারে, বেশি না। আচ্ছা, কপিং রং ফর্ম, এটা খুবই কমন। এটা ওই প্যাসেজের উপরে লেখা থাকে যে এই প্যাসেজটা শুধুমাত্র কোশ্চেন নাম্বার এত থেকে এতর জন্য। আপনারা যদি নোটিস না করেন, তাহলে ওই প্যাসেজ থেকে পরের অ্যান্সার দিতে যাবেন, ফার্স্ট অ্যান্সার খুঁজে পাবেন না। কেন? কারণ ওইটার প্যাসেজ না। এরপর সেটা হচ্ছে যে অ্যান্সার যদি আপনার মাথা থেকে খুঁজে বের করতেও পারেন, তাহলে সেটা ভুল হবে। কেন? কারণ সেটা তো প্যাসেজটাই তো ওই ফর্মেট। এরপর হলো গ্রামার ইগনোর করা, এন্ড লাস্ট স্পেলিং। এটা এটা আপনার সবগুলো পার্টের জন্য ইম্পর্টেন্ট, স্পিকিং বাদে। কেন? কারণ আপনি একটা সঠিক অ্যান্সার যদি খুঁজে পান, হোক সেটা লিসেনিং, রিডিং, যাই হোক, আপনি অ্যান্সার কারেক্ট, বাট আপনার স্পেলিং ভুল বা ক্যাপিটালাইজেশনে ভুল হয়েছে, আপনার অ্যান্সার কিন্তু ওরা ভুলই ধরবে। কারণ কোনো কান্ট্রির নাম দিয়েছে, আর কারণ কোনো মানুষের নাম, যেটা আপনার গ্যাপে বসবে বা এনিওয়্যার, আপনি সেখানে ক্যাপিটাল লেটার দিলেন না কান্ট্রির নামের শুরুতে, অথবা স্পেলিংটা ভুল করলেন, তখন আপনার কিন্তু মার্ক কাটা যাবে। And আরেকটা জিনিস হচ্ছে, অবভিয়াসলি ব্রিটিশ যে স্পেলিংটা, সেটা ফলো করার চেষ্টা করবেন। কেন? কারণ আইএলটিএস টা ব্রিটিশ অর্গানাইজেশন ধরা হয়, ঠিক আছে। এখানে ব্রিটিশ স্পেলিংটাই ওরা প্রিফার করে। আপনারাও যখন লিখবেন বা কোনো ওয়ার্ডের স্পেলিং লিখবেন, তখন সেটা ব্রিটিশ স্পেলিং ফলো করে লিখবেন। ওকে। এরপর হচ্ছে আমি একটা দিয়েছি এখানে, জাস্ট প্র্যাকটিস, কারণ আমরা পরে আরো করব। সেটা হচ্ছে এখানে লিখেছে দি অ্যামাজন রেইন ফরেস্ট ইজ দি ড্যাশ ফরেস্ট ইন দি ওয়ার্ল্ড। অ্যান্সার হবে লার্জেস্ট। হ্যাঁ, তো এখানে আপনার নিজের যে জেনারেল নলেজ, সেটাও ইউজ করতে জানতে হবে। যেমন যদি টপিক আপনার ফ্যামিলিয়ার হয়, সেক্ষেত্রে টপিক মানে কমন নাও করতে পারে, যে কারণে আমি বলি যে কমন টপিকের পিছনে যাবেন না, স্ট্রাকচারটা বুঝবেন। ওকে, বাট মোরলেস আমরা সব সময় কিছু না কিছু তথ্য জানি, যেহেতু আমরা সবাই এখানে অ্যাডাল্ট।
তো দেখেন অ্যামাজন রেইন ফরেস্ট এ ব্যাপারে আমরা মোরালেস সবই জানি যে এটা কোথায় আছে কি। তো ইজ দি ড্যাশ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তো অবভিয়াসলি এটা লার্জেস্ট হবে, বা এখানে যদি কক্সবাজার থাকতো, কক্সবাজার সি বিচ ইজ দি ড্যাশ সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, তো আপনি অলরেডি জানেন যে এটা লার্জেস্ট, তো তখন লার্জেস্ট লিখে দিবেন। বাট লেখার আগে একবার চেক করে নেবেন, আপনি তো আগে প্যাসেজটা পড়েছেন, সেখানে কি এ ব্যাপারে কিছু ছিল যে অ্যামাজন রেইন ফরেস্ট সবচেয়ে বড় ফরেস্ট বা কক্সবাজার সবচেয়ে বড়, যদি থাকে তাহলে লিখে দেবেন সেটা, নিজের জেনারেল নলেজ ইউজ করবেন। এন্ড কিছু ছোট ছোট টিপস, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন পড়বেন, যেটা আমি বলেছি, আন্ডারলাইন কিওয়ার্ডস। হ্যাঁ, যদি যেহেতু আপনারা সবাই কম্পিউটারে বেস দিবেন, এখানে আন্ডারলাইনিংটা ওইভাবে হবে না, তো এটা আপনার ব্রেইন দিয়েই করতে হবে। হ্যাঁ, আপনারা মাউস দিয়ে টান দিয়ে দেখতে পারেন, বাট সেটা অন্য কোথাও ক্লিক করলে সাথে সাথে চলে যাবে। আরেকটা হলো ডাবল চেক অ্যান্সার্স, এর জন্য আপনাদেরকে টাইম দেওয়া হবে। যদি আপনারা এই যে ম্যানেজ টাইম ওয়াইজ, যদি আপনারা টাইমটা ম্যানেজ করতে পারেন তাহলে ডাবল চেক করতে পারবেন, না হলে দেখবেন যে সবাই কোথায় কোথায় চলে গেছে, ফার্স্টে অনেক সময় দিয়ে ফেলছেন, পরেরটাতে সময় দিতে পারতেছেন না, তখন অ্যান্সার চেক করার দূরের কথা, আপনার আন্দাজি অ্যান্সার দেওয়া লাগবে। তো হাতে ঘড়ি পড়ে যাবেন, কাটা ঘড়ি, সেটা দিয়ে টাইম খেয়াল রাখবেন। অলসো আপনারা যদি কম্পিউটার বেসড আইএলটিএস দেন তাহলে দেখবেন যে নিচে টাইম থাকেই কম্পিউটারে, তো ওটা প্যারা নিতে হয় না। এন্ড অলসো সব এক্সাম সেন্টারে এটা করে না, বাট কিছু কিছু এক্সাম সেন্টারে তারা 15 মিনিট পর পর আস্তে করে একটা নোটিফিকেশন দেয় যে 15 মিনিটস হ্যাভ পাস, এরকম। ক্লাস অ্যাক্টিভিটি এটা এখন আমরা করব, কিছু একটা শর্ট প্যাসেজ করব এন্ড একটা লং প্যাসেজ করব। শর্ট প্যাসেজটা খুবই শর্ট। ওকে, এখন পর্যন্ত যেগুলো বলেছি এটার মধ্যে কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা এটা বলেন, অথবা কোনো কোশ্চেন যেটা আপনার ছিল বাট আমার লেকচারে সেটা কভার হয়নি, সেরকম কিছু থাকলে বলেন, তাহলে হলে আমরা নেক্সট পার্টে চলে যাব। Assalamu alaikum, sir. I have a question. ওয়ালাইকুম সালাম, জি। স্যার আমি হচ্ছে ফার্স্ট আজকে জয়েন করি। স্যার হচ্ছে এই যে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলেন স্যার, অ্যামাজন ইজ দি লার্জেস্ট ফরেস্ট, বাট জি, এখানে স্যার আমরা তাহলে এই যে রাইট হ্যাঁ, স্যার, এই যে রেইন রেইন ফরেস্ট ইন দি, স্যার এখানে তাহলে তো আমরা আরেকটা টেকনিক ইউজ করতে পারি যে দি যেহেতু একটা আর্টিকেল, তাহলে দি এর আগে কি সুপারলেটিভ ডিগ্রি বসে, এইটা ধরে কি আমরা এটা লার্জেস্ট বসাইলাম স্যার এরকম? ও না না, ইন দি না, ইজ দি। হ্যাঁ, ইজ লিখেছি এখানে। ইজ দি, দি তো হ্যাঁ, স্যার জি। আর্টিকেল, হ্যাঁ, তাহলে obviously। ওই যে সুপারলেটিভ ডিগ্রি এটা না না, আমি লার্জেস্ট। না, ঠিক আছে, আপনি যেটা বলেছেন বুঝতে পেরেছি, হ্যাঁ এটাও আপনি করতে পারেন, বাট আমি এটা গ্রামারের পার্ট থেকে বলিনি, আমি এটা জিকে থেকে বলেছি। হ্যাঁ, মানে জেনারেল নলেজ থেকে, যে এটা আমরা। পার্ট করতে হ্যাঁ, পারি না আমরা? হ্যালো, জি। পার্টস অফ স্পিচ, যেমন আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ হয়, হ্যাঁ, নাউনের আগে। ঠিক আছে, আনিতা আপনার কথাও ঠিক আছে, দিন ইসলাম সাহেব আপনার কথাও ঠিক আছে, আমরা সব এটা করতে পারি, আর্টিকেলও ইউজ করতে পারি, পাসিভ স্পিচও ইউজ করতে পারি। আর ওইটা আমি বলেছিলাম গ্রামারের জন্য। আর এখন যেটা আমি বলছি, মানে আমি যে এক্সাম্পলটা ইউজ করেছি এটা গ্রামারের জন্য করিনি, জেনারেল নলেজের জন্য করেছি, যে এমন টপিক যেগুলোর মধ্যে আমরা অলরেডি অ্যান্সার প্রেডিক্ট করতে পারি সেক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে যেটা আপনারা বলতেছেন পাস অফ স্পিচ বা আর্টিকেল অর এনিথিং, সেগুলো গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট না। গ্রামারের পার্টটা, এটা গ্যাপ ফিলিং এ তো আসলে আমরা একটা বা দুটো ওয়ার্ড ইউজ করি, প্রেডিকশনের জন্য গ্রামারটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, বাট অ্যানসারিং এর জন্য অতটা না। ওকে স্যার, বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে, দিন ইসলাম সাহেব আপনি হয়তো আগে দুটো ক্লাস করেননি, প্যারা নেই। প্রথম ক্লাসটা আমরা করিয়েছিলাম আইএলটিএস এর যে এক্সাম ফরম্যাট, ওটার জন্য ওটা খুবই ইজি ক্লাস ছিল, জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, ওটার একটা ওভারভিউ আমি অলরেডি গুগল ক্লাসরুমে আপলোড করেছি। এন্ড আরেকটা ক্লাস করেছি সেটা হচ্ছে লিসেনিং এর ক্লাস করেছি, সেটাও গ্যাপ ফিলিং এর, বাট লিসেনিং এর পার্ট থেকে। তো সেই ক্লাসেরও পিপিটি আমি আপলোড করেছি, and যে ম্যাটেরিয়াল গুলো আমি ইউজ করেছিলাম ক্লাসে সেটাও আমি গুগল ক্লাসরুমে দিয়েছি, আপনি দেখে নিতে পারবেন, আমি নিচে অ্যান্সারও দিয়ে দিয়েছি, বাসায় একটু প্র্যাকটিস করলে হবে। আর একটা হোমওয়ার্কও দিয়েছি, আপনি পসিবল হলে সেটা আমাকে একটু করে জানাবেন যে অ্যান্সার কি হয়েছে, নেক্সট লিসেনিং ক্লাসে আমি দেখবো। তবুও যদি কোনো প্রবলেম হয়, হওয়াটাই স্বাভাবিক, যেহেতু ক্লাসটা আপনি অ্যাটেন্ড করেননি, পিপিটি দেখে তো আর বোঝা সম্ভব না। আপনি জি আমাকে স্যার। বললেন যে কি কি প্রবলেম হয়েছে, আমি আলাদা করে ক্লাস নেবো। যারা যারা যে ক্লাসগুলো মিস দিচ্ছেন, আমার মনে আছে কে কি কোন ক্লাস মিস দিয়েছেন, সেটা নিয়ে আমি পরে
একটা আলাদা ক্লাস নিয়ে নিবো, মোস্ট প্রবাবলি ঈদের পরে নেবো, ঈদের আগে নেওয়াটা পসিবল হবে না, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি নেক্সট পার্টে মুভ করছি। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার ওকে, আমি বলতে চেয়েছিলাম স্যার আপনার ইমেলটা অথবা হোয়াটসঅ্যাপে যদি কানেক্টেড থাকতে পারতাম তাহলে স্যার ভালো হ্যাঁ, হতো। আমি তো বুঝলেন? হোয়াটসঅ্যাপে তো গ্রুপ করা হয়েছে। রাইট আপনি স্যার। আপনি আছেন না? রাইট স্যার, আমি তো দুইটা ডিভাইস থেকে কানেক্টেড, একটা আমার পিসি থেকে আর একটা মোবাইল থেকে, কারণ পিসিতে হচ্ছে মাইক্রোফোনটা প্রবলেম করতেছে, জন্য বড় ডিসপ্লে দিয়ে আপনাকে দেখতেছি আর হচ্ছে এই মোবাইলটা দিয়ে কথা বলতেছি আর কি। কোনো প্রবলেম নেই, আমি দেখেছি আপনার দুটো অ্যাকাউন্ট এসেছে, সমস্যা নেই। ঠিক আছে, আপনি মানে কি চাচ্ছেন, আমার ইমেল আইডিটা? স্যার হোয়াটসঅ্যাপে তো আপনার নাম্বার আছে মেবি হ্যাঁ হ্যাঁ, গ্রুপেই। আছে আছে, এন্ড ক্লাসরুমে জয়েন করে নিন, আমার ইমেল লাগলে আমি দিব, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে স্যার। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি। ওকে, আচ্ছা, আমি এটা হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি, আপনারা যাতে ওখানে নিজে ওপেন করতে পারেন, কারণ এটা তো পিপিটি না, এটা একটা পিডিএফ আর কি, আমি গতকাল রাতে বসে বসে এডিট করেছিলাম। তো ওখান থেকে ওপেন করে আপনাদের দেখতে ইজি হবে, কারণ এই প্যাসেজটা ছোট, বাট পরের প্যাসেজটা অনেক বড়। তো দেখেন, দিয়েছি। ওকে, তো ফার্স্ট আমি একটা ছোট, যেটা বলেছিলাম আর্লিয়ার, যে ফার্স্ট একটা ছোট প্যাসেজ আমরা এখানে দেখব। তো এত ছোট প্যাসেজ দেখে খুশি হওয়ার কিছু নেই, কেন? কারণ এটা জীবনও এক্সামে আসবে না, এত ছোট প্যাসেজ কোনোদিনই দিবে না, জীবনও না। আমি জাস্ট এটা বোঝার জন্য দিয়েছি, পরে আমি রিয়েল একটা লং প্যাসেজ দিয়েছি, যেটা আপনার এক্সামে আসবে মোস্ট প্রবাবলি, মানে এরকম আসবে। Okay, তো ফার্স্ট প্যাসেজে আপনার উপরে একটা, ওরা সেন্টেন্স দিবে, বা একটা এটা দিবে, এটাকে বলে টপিক আর কি, টাইটেল। ওকে, সাধারণত প্রতিটা প্যাসেজ যত বড়ই হোক যত ছোটই হোক, যে ফার্স্ট লাইন থাকে সেটাকে বলে ইন্ট্রোডাক্টরি লাইন বা ইন্ট্রোডাকশন সেন্টেন্স। এখানেই সাধারণত পুরো টপিকটা বোঝা হয়ে যায়, মানে কি নিয়ে লিখতেছে। তো এখানে ওরা টাইটেল লিখছে লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। তো এখানে লিখেছে some individuals are able to learn just about anything using their logical skills। তাহলে আমরা বুঝতে পারতেছি এই টপিকটা কি নিয়ে বলেন। স্যার ম্যাথমেটিক্যাল হচ্ছে স্কিল নিয়ে স্যার, লজিক্যাল মানে যুক্তি এরকম এই টাইপের। ওকে, ঠিক আছে। তো এবার আমরা আর পুরোটা পড়ার দরকার নেই, আমার একটা আইডিয়া হয়েছে যেটা কি নিয়ে। এবার আমি কোশ্চেনে জাম্প করবো, কোশ্চেনে ওরা চাচ্ছে কি। হ্যাঁ, তো এখানে প্রেডিকশনটা অনেক ইম্পর্টেন্ট। তো প্রথম কোশ্চেন ওরা বলতেছে ফাইন্ডিং লিঙ্কস বিটুইন আইটেমস ইজ পসিবল ফর সার্টেন পিপল বাই ইউটিলাইজিং দেয়ার ড্যাশ। হ্যাঁ, তাহলে প্রথম কোশ্চেন ওরা কি চাচ্ছে? ফাইন্ডিং লিঙ্কস বিটুইন আইটেমস ইজ পসিবল ফর সার্টেন পিপল বাই ইউটিলাইজিং দেয়ার ড্যাশ। ইউটিলাইজিং ওয়ার্ডটা কি চিনেন? জি স্যার, সদ ব্যবহার করা। ওকে, ব্যবহার করা। ওকে, তাহলে এখানে বলতেছে যে আহ, বলেন কি বলছে, অর্থটা কি, কি চাচ্ছে এখানে? স্যার find links between items possible for the certain people by the utilizing their, স্যার এখানে তো স্কিল বোঝায় যে তাদের মানে স্কিলের ব্যবহার এরকম, ওকে, লজিক্যাল স্কিল এরকম মনে হ্যাঁ, হচ্ছে। ঠিক আছে, বাট এখানে বলছে কি সার্টেন পিপল, তার মানে কি জেনারেল করে নাই কিন্তু। সার্টেন মানে কি,
কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষ, হ্যাঁ, পার্টিকুলার। তাহলে আমরা যখন খুঁজবো, ওরা এখানে যখন প্যাসেজের মধ্যে সার্টেন নাও থাকতে পারে, তখন সেখানে লিখতে পারে পার্টিকুলার গ্রুপ অফ পিপল হতে পারে, অথবা সার্টেনও লিখতে পারে। ঠিক আছে, সিনোনিম গুলো জানতে হবে। এরপর they enjoy mental challenges and are skillful at dash which require planning and foresight। গেল। তাহলে এখানে আমরা কি আশা করব বলেন তো? they enjoy mental challenges and are skillful at dash, তার মানে কোন একটা টাস্কের কথা বলতেছে ওরা। রাইট স্যার, এই যে স্কিলফুল আর চ্যালেঞ্জ স্যার, এই দুইটা কিওয়ার্ডকে আমরা হিসেবে ধরতে পারি, কি বলে, স্ক্যান করতে পারি যে এই দুইটা কিওয়ার্ড। আমরা এখন স্ক্যানিং এর জন্য, মানে আমরা স্ক্যানিং এর সময় কি খুঁজবো, আমাদের তো পার্টিকুলার ডেটা মাথায় থাকতে হবে, তাই না? তাহলে এখানে ওরা বলতেছে যে এনজয় মেন্টাল চ্যালেঞ্জেস এন্ড আর স্কিলফুল এট ড্যাশ, আমরা কোনো টাস্ক, যখন আমরা উপরে, হ্যাঁ, যখন আমরা স্ক্যানিং করব, কিসের জন্য স্ক্যান করব? টাস্কের জন্য। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে এই যে কোশ্চেনের যে একটা ক্রোনোলজি ওরা ইউজ করে না, 1 2 3, আপনাদের যে উপরে যে প্যাসেজটা দেওয়া থাকে, সেই প্যাসেজেও কিন্তু অ্যান্সারটা মোস্ট অফ দ্য টাইম ক্রোনোলজি মেনটেন করেই দেওয়া হয়। মানে এমন হবে না যে ফার্স্ট এর অ্যান্সারটা একদম লাস্ট প্যাসেজে থাকবে, প্যারাগ্রাফে থাকবে, যে এসেটা আপনাদের দিবে, এরকম ইউজুয়ালি হয় না। মানে সাধারণত ওরা ক্রোনোলজিটা মেনটেন করেই কোশ্চেন করে। এটা লিসেনিং এর ক্ষেত্রে তো 100% কখনোই আপনার যে অডিওটা প্লে হবে, যেটা আপনি লাস্ট ক্লাস করেননি এর জন্য বলতেছি, যে অডিও প্লে হবে ওটার যে ফার্স্টে ওরা যেটা বলবে, সেটার অ্যান্সার প্রথম দিকে থাকবে। এমন কখনোই হবে না যে লিসেনিং এর অডিও লাস্ট পার্টে কিছু বলেছে যেটার অ্যান্সারটা আপনার ফার্স্টে দিতে হবে। এই ক্রোনোলজি ওরা মেনটেন করে, রিডিং এর ক্ষেত্রেও করবে, আর লিসেনিং এর ক্ষেত্রে তো অফকোর্স করবে। গেল। তারপর নাম্বার 3, people with this type of intelligence are often good at going beyond their obvious by dash and dash। এখানে নাম্বার 3 তে কিন্তু ওরা একটা অ্যান্সার চাইনি, দুইটা চেয়েছে। হ্যাঁ, এরকম কোশ্চেন খুব কমন হতেই পারে। সবসময় যে একটা প্রতিটা ক্রোনোলজিতে একটা করে গ্যাপ থাকবে, সেটা হওয়াটা স্বাভাবিক না। অনেক সময় দুইটা থাকতে পারে, বাট যখন দুইটা দেয়, মোস্ট অফ দ্য টাইম অ্যান্সারের গ্রুপ ক্যাটাগরি একই রকম হয়। যখন এইটার ক্ষেত্রে দেখেন, দেখেছি কি পিপল উইথ দিস টাইপ অফ ইন্টেলিজেন্স, মানে কোন একটা টাইপ অফ ইন্টেলিজেন্স কথা তারা বলতেছে, আর অফেন গুড এট গোয়িং বিয়ন্ড দেয়ার অবভিয়াস বাই ড্যাশ এন্ড ড্যাশ। তাহলে এই দুইটা জায়গায় আমরা কোন ধরনের অ্যান্সার প্রেডিক্ট করব, কোন ধরনের অ্যান্সার আমরা আশা করব? স্যার এটা মেবি স্যার হচ্ছে মানে এটার পেছনে কাজ করে স্যার অবশ্যই কোনো একটা মানে পরিশ্রম বলতে গেলে কোনো একটা ইসা আর কি, মানে ডেডিকেশন আর কি, এরকম টাইপের কিছু আসতে পারে। 50% বলতে পারেন যে হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার আমরা ইয়েতে যাচ্ছি, প্যাসেজে। তো আপনাদেরকে, যেহেতু এটা ফার্স্ট টাইম, আমি আর অনেক ছোট প্যাসেজ টু বি অনেস্ট, তবুও 2 মিনিটের মতো দিচ্ছি, আপনারা জাস্ট এসেন্সটা দেখেন। এখানে আপনার এখন অ্যান্সার খোঁজার দরকার নেই। এখন বাজে 3টা 34, 3টা 36 পর্যন্ত আপনারা এটা দেখেন, দেখে আমাকে তিনজনই বলবেন যে কি নিয়ে জিনিসটা। ওকে, ইয়োর টাইম স্টার্টস নাও।
ওকে, পড়েছেন একটু পুরোটা? এতক্ষণে হয়ে যাওয়ার কথা। ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বেন না কিন্তু যখন এই স্ক্যানিংটা করবেন, ঠিক আছে? ক্লাউড রিডিং বলে, ক্লাউড রিডিং করবেন। যেমন ক্লাউড রিডিং কি মানে just মেঘের মতো হুট করে পড়ে যাবেন, পুরোটা পড়ার দরকার নেই। আপনি ইন ডিটেলস পড়বেন না, জাস্ট দেখবেন যে কি কি আছে এখানে প্রতিটা প্যাসেজে, ঠিক আছে? দেখেছেন না সবাই? জি স্যার, দেখেছি। ওকে, দিন ইসলাম সাহেব আপনি বলেন তো কি 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 বলেছে এখানে, একটা ছোট্ট সামারি দেন আমাদেরকে। স্যার আমি যতটুকু গেস করতে পারছি এখানে স্যার ওরা বলছে যে মেন্টাল মানে চ্যালেঞ্জিং, অর্থাৎ বিভিন্ন মানুষ ক্যালকুলেট করে তাদের ওয়ার্ক রিলেশনশিপ এবং কানেকশন বিটুইন এটার মধ্যে, এবং ম্যাথমেটিক্যাল মানে গাণিতিক যে সমস্যাগুলো আছে এগুলো মূলত লজিক দ্বারাই হচ্ছে ইয়া করা হয়। যেমন এখানে আরেকটা উদাহরণস্বরূপ বলছে যে লজিক্যাল ম্যাথমেটিক ইন্টেলিজেন্স, অর্থাৎ ম্যাথমে এই জ্ঞানটা উম, ভালো অঙ্ক মানে গণিত পারার জন্য এটা খুব বেশি প্রয়োজন না আর কি, এরকম। বাট এটা এটাই বুঝাইছে যে স্ট্র্যাটেজি বা হচ্ছে লজিকটা হচ্ছে দ্যাট ইজ মানে বেস্ট যে কোনো সলিউশনের জন্য, যদি এক কথায় সামারি করি। ওকে, যখন আপনি স্ক্যানিং করছিলেন তখন কি যে কোশ্চেন গুলো আপনি নিচে দেখেছেন তিনটা, সেটার যে অ্যান্সার, সেই অ্যান্সার গুলো লোকেট করতে পেরেছিলেন বা চোখে পড়েছিল? স্যার ওইটা তো ওইভাবে স্যার ওই সময় এই কোশ্চেন গুলো না খেয়াল না, রাখিনি আমি স্যার। তো আমি বলিনি সেটা করতে পার, তবুও মানে এমন মনে হয়েছে পড়ার সময় যে হ্যাঁ এটার কোশ্চেনটা তো আমার ছিল নিচে, এরকম কিছু? স্যার এই যে আপনি বলছিলেন যেমন এই যে আইডেন্টিফাই বা পার্টিকুলার, ওখানে সার্টেন লেখা ছিল হুম, মানে নির্দিষ্ট করে। সেখানে এটা আমার চোখে পড়ছিল কোথায়, আমি একটু দেখে স্যার বলতে পারবো আর একবার। দেখেন সমস্যা নেই। এটা কোথায় যেন দেখেছিলাম। স্যার এই যে নাম্বার নাম্বার না, নাম্বার সিকোয়েন্স তো এটা হয় না। এটা না, উপরের দিকেই মেবি। ওকে, প্রবলেম নেই। দেন সাবিনা আপনি আছেন না? জি স্যার। একটু বলেন তো কি বুঝতে পেরেছেন, মানে কি নিয়ে প্যাসেজটা? স্যার এটা আমি প্রবলেম এখন নেই, না বলি। যাই বুঝতে পারছেন তাই বলেন, এক লাইন বললেও চলবে। আমি জাস্ট দেখতে চাচ্ছি যে আপনার এসেন্সটা ধরতে পেরেছেন কিনা। আর আমি ইচ্ছা করে এমন একটা টপিক নিয়েছি যেটা আপনাদের সাথে খুব একটা ফ্যামিলিয়ার হবে না, কারণ আমি আপনাদের ব্যাকগ্রাউন্ড মোরলেস জানি। এই ইচ্ছা করে দিয়েছে এটা। কিছু বুঝতে পারেন নাই? পারছি বাট এক্সপ্লেইন কিভাবে করবো এটা হচ্ছে। আরে একদম নরমাল ভাবে বলেন, এক লাইন হলেও চলবে। মানে কি নিয়ে টপিকটা বলেন তো, কি বলতেছে এই পুরো প্যাসেজের মধ্যে? দুইটা প্যারাগ্রাফ মিলায় কি বলতে চাইছে? আচ্ছা, প্রবলেম নাই। আপনি কি কোশ্চেন গুলো যে দেখিয়েছিলাম তখন ওই কোশ্চেনের কোনো অ্যান্সার চোখে পড়েছে এখানে, যে হতে পারে এটা পসিবল অ্যান্সার দেখার সময়? বা কোনো একটা কোশ্চেনে যেটা আস্ক করেছে, অ্যান্সার না, জাস্ট কোশ্চেনটা যে আস্ক করেছে ওই এসেন্সটা কি ধরতে পেরেছিলেন প্যাসেজের মধ্যে থেকে? জি, আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ বলেন তো, আনিতা বলেন। এটা কি ওয়ান ওয়ার্ড নাকি টু ওয়ার্ডের মানে অ্যান্সার? ওকে, এইটা আমি অনেকক্ষণ থেকে ওয়েট করতেছি যে কেউ বলতেছে না। আমি চিন্তা করতেছি যে উপরে আমি লিখি নাই, আমি যখন কোশ্চেন গুলো দেই গতকালও দিয়েছিলাম তখন আমি উপরে লিখে দিয়েছি, বাট আজকে আমি লিখিনি। একটা মানুষ বলতেছে না যে উপরে তো লেখা নেই, আমি অ্যান্সার কিভাবে বুঝবো?
তো এইটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে যে আমি অ্যান্সারটা কোনটা ধরবো, কারণ কোনো কিছু লেখা নাই। আমি ওয়েট করতেছি যে কেউ এটা বলুক, যে উপরে তো ইনস্ট্রাকশন নেই, আমি কিভাবে অ্যান্সার খুঁজবো, একজনও বলতেছে না। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্সারটা ওয়ান ওয়ার্ডে হবে, তাহলে সরি, নট মোর দেন টু ওয়ার্ডস। ওয়ান ওয়ার্ডও হতে পারে, টু ওয়ার্ডসও হতে পারে। ফার্স্টেরটা কি অ্যান্সার স্কিলস হবে? না, বাট হ্যাঁ, ইউ আর ক্লোজ। স্কিলস হবে না, লজিক্যাল স্কিলস হবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর ডুইং ভেরি গুড। আর যেমন নতুন দিন ইসলাম নতুন এসছে, আমি ওনাকে কিছু বলবো না, বাট সাবিনা, আই ওয়াজ এক্সপেক্টিং মোর ফ্রম ইউ। এটা সেকেন্ডটা কি হবে? হ্যাঁ, আচ্ছা ফার্স্টে, আচ্ছা আপনাদের সবার সামনে খাতা কলম আছে? জি আছে। তো ফার্স্টের অ্যান্সারটা লিখে নেই। ফার্স্টের অ্যান্সারটা হবে কি, লজিক্যাল স্কিলস। এটা কোথায় পেয়েছেন বলেন তো? ফার্স্ট লাইনে। একদম ফার্স্ট লাইনে ছিল অ্যান্সারটা। সাম ইন্ডিভিজুয়ালস আর এবল টু লার্ন জাস্ট অ্যাবাউট এনিথিং ইউজিং দেয়ার কি লজিক্যাল স্কিলস। স্কিল না কিন্তু এস আছে, কেন? লজিক্যাল স্কিল একটা সেট অফ স্কিলস, মানে স্কিল উইদিন সাম আদার স্কিলস, তাহলে এখানে কি হবে, এস হবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অ্যান্সারটা কি হচ্ছে, লজিক্যাল স্কিলস। লিখে নেন সবাই। যেটা টু ওয়ার্ড হয়ে যায় না? আমি তো বললাম নট মোর দেন টু ওয়ার্ডস, ওয়ান ওয়ার্ড হতে পারে, বাট টু ওয়ার্ডস এর বেশি হবে না। ও আচ্ছা, বুঝলাম। এই টপিকটা আমি লিসনিং এও বলেছি, একদম প্রথম দিন যখন বেসিক বোঝাচ্ছিলাম সেদিনও বলেছি, আজকেও বলার সময় ফার্স্টের দিকে বারবার বলেছি যে ইনস্ট্রাকশন করবেন, ইনস্ট্রাকশন করবেন। আমি যে কথাটা নিজে বারবার বলতেছি, আমি বললাম যে আমি এটা গতকাল রাতে লিখেছি, আমি নিজেই সেটা দেইনি, তাহলে কোনো একটা কারণে দেই নাই। আচ্ছা, এমনও হতে পারতো যে আমার ভুল হয়েছে, আপনারা বলবেন না যে আর স্যার আপনি তো এটা দেন নাই। না, কেউই বলতেছে না, সবাই আনসার গেস করে যাচ্ছে। আচ্ছা গেল। তারপর টু দেখেন, সেকেন্ড কোশ্চেনের আনসার কি খুঁজে পেয়েছেন? পরেরটা কি ম্যাথ হবে? কি বলেছেন? ম্যাথ। ম্যাথ? না না, ম্যাথ হবে না। এখানে বলেছে যে they enjoy mental challenges and are skillful at dash, তার মানে কোনো একটা ইভেন্ট, হ্যাঁ, which require planning and foresight। আচ্ছা, প্ল্যানিং এন্ড ফোরসাইট, এটা এটা ম্যাথের সাথে উম, যায়, বাট অতটা যায় না। এখানে আরেকটা অ্যান্সার আছে। আচ্ছা আপনারা দেখেন তো এখানে কোনো গেমের কথা বলা হয়েছে কিনা, কোনো বোর্ড গেম? জি স্যার, জি। কোনটা? চেস। চেস। সাচেস। ওকে, চেস। হ্যাঁ, এখন চেস কি কোনো এমন গেম যেখানে ফোরসাইট এন্ড প্ল্যানিং দরকার? ফোরসাইট কি বলেন তো? এই ওয়ার্ডটার সাথে কে কে ফ্যামিলিয়ার? যদি পরিচিত না হয় কোনো প্রবলেম নেই, সবার হাতে ফোন আছে, সবাই গুগলে যান, লিখে সার্চ করেন ফোরসাইট সিনোনিম, দেখেন কি আসে, দেখেন এই ওয়ার্ডগুলোর মধ্যে পরিচিত কোনো ওয়ার্ড বের হয় কিনা। পেয়েছেন? প্রেডিকশন। প্রেডিকশন। তাহলে এই প্রেডিকশন অর্থ জানি, সবাই শুনেছেন? জি স্যার, ওকে, প্রেডিকশন মানে তাহলে প্ল্যানিং এন্ড ফোরসাইট এটা চেসের ক্ষেত্রে প্রয়োজন হয়, বাট চেস ওয়ার্ডটা কি আমি এখানে লিখতে পারবো? এখানে একটু গ্রামারের ব্যাপার আছে, বলেন। চেস ওয়ার্ডটা কি এখানে লেখা যায় দে এনজয় মেন্টাল চ্যালেঞ্জেস এন্ড আর স্কিলফুল অ্যাট চেস? অ্যাট চেস কি বলা যায়? নো, you can't have the answer chess because the grammar would be wrong। এখানে কি দেওয়া যায়? এখানে গেমস দেওয়া যায়। They enjoy mental challenges and are skillful at games which, কেন which কখন হয় বলেন তো? সামনের ওয়ার্ডটা বা যেটাকে আপনি, যেই ওয়ার্ডটাকে আপনি মিন করতেছেন, ইন্ডিকেট করতেছেন, সেটা যদি প্লুরাল হয় সেক্ষেত্রে which হয়। তাহলে they enjoy mental challenges and are skillful at games which require planning and foresight। এখন আমরা টেক্সট পড়ার সময় তো দেখেছি
যে উপরে চেসের কথা বলা হয়েছে, তার মানে আমরা যখন অ্যান্সার করব তখন এখানে গেমস লিখবো, এটা মিন করতেছে চেসকে। আমার এখানে চেস লেখার দরকার নেই, কেন? উপরে কি আছে এটা এক্সামিনার জানে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? গেমস। লিখেন সবাই, আমি এটা দিয়ে দিব ক্লাসরুমে, পরে আপনারা নিজেরা আবার দেখে নিতে পারবেন। লিখেছেন? জি। ওকে, কোশ্চেন 3 পড়েন তো একজন। রিড আউট করেন, সাবিনা এটা রিড আউট করেন। হ্যালো, সাবিনা আপনি অনলাইন আছেন? জাস্ট এই কোশ্চেনটা পড়েন একটু। Investigating and analyzing. হ্যাঁ, কি অ্যান্সার বলতেছেন? ইনভেস্টিগেটিং এন্ড, Analyzing. আচ্ছা ইনভেস্টিগেটিং এর স্পেলিংটা বলেন। INVESTIGATING. ওকে, এখানে আরেকটা কথা হচ্ছে, আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আপনার অ্যান্সারও ঠিক আছে, স্পেলিংও ঠিক আছে, ভেরি গুড। ওকে, সেটা হচ্ছে স্পেলিং আমরা কোনটা ফলো করব, কোনটা বলেছিলাম? ব্রিটিশ স্যার, ব্রিটিশ। ব্রিটিশ, ওকে। বাট রিডিং এর ক্ষেত্রে যখন আপনার উপরে যে প্যাসেজ থাকবে, ধরেন যেমন এখন সাবিনা দুটো অ্যান্সার দিয়েছে, তো সেই ওয়ার্ড গুলো উপরে প্যাসেজে আছে কি নাই বলেন তো? জি স্যার আছে। আছে তো। ওকে, যদি অ্যান্সার থাকে যে ওয়ার্ডটা আপনি লিখবেন সেটা, তাহলে ওরা যে স্পেলিংটা মেইনটেইন করেছে, যে স্পেলিংটা ফলো করেছে, স্ট্রাকচার, সেইভাবে লিখবেন। ওইখানে আপনার ব্রিটিশ আমেরিকান দেখার কোনো দরকার নেই, যা আছে তাই বসবে। যদি না থাকে, ইন দ্যাট কেস ইউ শুড অলওয়েজ ফলো ব্রিটিশ স্ট্রাকচার। ঠিক আছে? ওকে, তাহলে অ্যান্সার লিখেছেন সবাই? ও বলেছে ইনভেস্টিগেটিং এন্ড অ্যানালাইজিং, দুটোই ঠিক আছে। লিখেছেন সবাই? ওকে, অ্যান্সার লেখা শেষ হলে আমরা নেক্সটে যাব। এটা লং টেক্সট, এখানেও আমি একটা জিনিস দেইনি, বলেন কি? আচ্ছা, সেটা হচ্ছে আমি উপরে ইনস্ট্রাকশন দেই নাই, হ্যাঁ, যে কত থেকে কত অ্যান্সার করবেন এবং কত ওয়ার্ডের মধ্যে হবে। এই প্যাসেজটা দেখেন কত বড়, যে কারণে আমি আপনাদেরকে নিচে ইয়া দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি অলরেডি, যাতে আপনারা আপনাদের মোবাইলে অন করতে পারেন। কেন? কারণ আমার স্ক্রিনে আমি চাইলেও ফুল প্যাসেজ আনতে পারবো না, অনেক ছোট ছোট হয়ে যাবে ওয়ার্ড, আপনিও দেখতে পারবেন না, আমিও দেখতে পারবো না, আমার চোখ করতে পারবো না। তো আমি দিয়েছি, আপনারা মোবাইলে চাইলে অন করতে পারেন অথবা আমার সাথেও দেখতে পারেন। তো এখানে নিচে দেখেন আমি কোশ্চেন দিয়েছি 34 to 39। এই ক্রোনোলজি দেওয়ার কারণ হলো এটা রিয়েল কোশ্চেন, আইএলটিএস এর ব্রিটিশ কাউন্সিল থেকে কালেক্ট করেছি। তো সেখানে এটা, এখানে ওখানে যে সেখানে যে ক্রোনোলজিটা ছিল আমি সেটাই লিখেছি, এজন্য এটা 34 থেকে 39। তার মানে কয়টা কোশ্চেন হচ্ছে এখানে? আচ্ছা, এইটা হচ্ছে আপনার একটা মানে আগেরটা আমরা করেছিলাম কমপ্লিটিং সেন্টেন্স টাইপের কিছুটা, বাট গ্যাপ ফিলিং ওইটা কেন? কারণ ওটা ছোট একটা লাইন ছিল, ওখানে একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড মিসিং ছিল, তো একটা ফ্রেজ মিসিং ছিল। বাট এই ক্ষেত্রে এটা হচ্ছে টেবিল কমপ্লিটেশন, হ্যাঁ, এটাও গ্যাপ ফিলিং, বাট এটা একটা টেবিল। তো টেবিলের মধ্যে এখানে ওরা কোশ্চেন দিয়েছে 34 থেকে 39, ঠিক আছে? প্রতিটা গ্যাপের আগে এই যে 34 এরপর গ্যাপ এভাবে দেওয়া আছে, এটা টেবিল। টেবিলের মধ্যে তিনটা ভাগ আছে, অরিজিনাল থিওরিস্ট, তার মানে এগুলো মানুষের নাম, ঠিক আছে? থিওরি মানে থিওরির নাম, আর প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে কি? থিওরির প্রিন্সিপাল, ঠিক আছে? তো এখানে আমরা ফার্স্টে দেখতেছি ওরা প্রিন্সিপালের মধ্যে গ্যাপ দিয়েছে, ঠিক আছে? কিসের থিওরি? গ্র্যান্ডফাদার প্যারাডক্স, খুবই কমন, আমরা মোরলেস সবাই হয়তো এটা নিয়ে জানি, বাট আমরা এখন এটা নিয়ে আলোচনা করব না, এটা কি। তো থিওরির মানে প্রবর্তক কে? অরিজিনাল থিওরিস্ট হচ্ছে রেনে ভার্জেভাল। গেল, তাহলে এখানে কি লিখেছে?
time travel would allow for 34 dash 34 কি নাম্বার কোশ্চেন নাম্বার মানে এরপরে ড্যাশ that would actually make time travel possible. ওকে, তাহলে প্রিন্সিপাল থেকে কোশ্চেন হবে। তাহলে যখন আমি প্রিন্সিপাল থেকে খুঁজবো তাহলে কোন প্যাসেজ থেকে খুঁজবো? যে প্যাসেজে গ্র্যান্ডফাদার প্যারাডক্স নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে? ওকে, নেক্সট এটা হচ্ছে সেলফ কনসিয়াস। হ্যালো, দিন ইসলাম, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে, যদি একটু মিউট করে রাখতেন ভালো হতো। ওকে, তো এর পরেরটা আমরা যখন প্যাসেজে খুঁজবো তখন এখানেও সেম আমরা প্রিন্সিপাল থেকে অ্যান্সার হবে, বাট এটা কি বলেন, উচ্চারণটা করেন তো ওয়ার্ডের। সেলফ কনসিস্টেন্সি প্রিন্সিপাল। প্রিন্সিপাল, হ্যাঁ। তো আমরা এবারও কোশ্চেনের অ্যান্সার থাকবে কোথায়? মূল প্রিন্সিপালে, বাট কোন প্যাসেজে খুঁজবো? এই প্যাসেজে গেল দুইটা। থার্ড, এইখানে বক্সটা কিসের ছিল? প্রবর্তকের নাম, মানে যারা যে থিওরিস্ট যারা অরিজিনাল থিওরিস্ট তাদের নাম। তাহলে থার্ডে 36 এসে আমরা সে মানুষের নাম খুঁজবো। এন্ড মানুষের নাম খোঁজার লেখার ক্ষেত্রে যে স্পেলিং উপরে ওরা দিবে সেই স্পেলিংই লিখবো। আর একটা কথা হচ্ছে সাধারণত আইএলটিএস এর যে কম্পিউটার বেসড এক্সাম গুলো হয়, ওখানে যে কম্পিউটার থাকে, ওখানে আমি বলেছিলাম যে স্পেলিং কারেকশনের জন্য কোনো অ্যাপ থাকে না, যেটা আমাদের ফোন বা পিসিতে থাকে। আর আমি এটা বানান ভুল লিখেছি, সেখানে নিচে রেড আন্ডারলাইন আসতেছে, থাকবে না। অলসো কোনো কপিও থাকে না যে আপনি ওয়ার্ডটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, হবে না, নিজে নিজে লিখতে হবে। বানানটা, নামের বানানটা অবভিয়াসলি ঠিক রাখবেন, আর নামের বানানের ক্ষেত্রে যে ক্যাপিটালাইজেশনের যে নিয়ম আছে সেটা মেনটেন করবেন। গেল, তাহলে তার থিওরির নাম কি? মেনি ওয়ার্ডস ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? তার এখানে আমার দুইটা লিখতে হবে। 36 এর দুইটা অ্যান্সার হবে, একটা হচ্ছে প্রবর্তকের নাম খুঁজবেন, এটা খুব ইজি হবে, বাট এখানে একটা প্যাচ থাকবে, আমি পরে দেখাচ্ছি। গেল, এই মেসেজ থেকে কপি করতে পারবো না? না ম্যাম, পারবেন না, আপনার লিখতে হবে। ওই এরকম করে কপি করলে এরকম কপি হবে না, কপি হবে না। আচ্ছা, আবার এটা আইএলটিএস এর কিছু সেন্টারের উপর নির্ভর করে। আমি দিয়েছিলাম লুমিনেজে, ওখানে কপি ছিল না। আমার একটা ফ্রেন্ড, যে আমার এখন মনে নেই, মিরপুরে একটা আছে কি যেন, ওখানে দিয়েছিল, ও আবার কপি করতে পারতেছিল। বাট আমি আর আমার ফ্রেন্ড যারা লুমিনেজে দিয়েছিলাম, আমরা কপি করতে পারিনি। আমাদের নিজে নিজে টাইপ করতে হয়েছে, আমাদের কপির এই অপশনই আসে নাই। হ্যাঁ, লক করে দিয়েছিল রাইট ক্লিকটা। ওকে, গেল। যেটা বলতেছিলাম, 36 এর মধ্যে দুটো অ্যান্সার আমরা এক্সপেক্ট করব। হ্যাঁ, একটা হচ্ছে তার নাম, এটা খুঁজতে খুব ইজি হবে। এইখানে একটা ভেজাল করে ওরা, যেটা খুব মনে হয় যে খুব ইজি, একটা নাম খুঁজতে হবে বা প্রোডাক্টের নাম। এখানে কি করে ওরা? হাউএভার, মোরওভার দিয়ে ভেজাল করে। এটা লিসেনিংও করে, রিডিংও করে। কি করে? ধরেন একটা মানুষের নাম আমরা খুঁজছি, ধরেন জগদীশ চন্দ্র বসু গাছের জান আছে খুঁজে বের করছে, সবাই জানি। এখন প্যাসেজটা লেখা থাকে এরকম যে একজনের নাম প্রথমে দেয়, অন্য কারোর নাম, ধরেন নিউটনের নাম দিয়ে দিল, বললো যে নিউটন এটা আবিষ্কার করেছিলেন, হাউএভার উনি এটা শেষ করতে পারেননি, জগদীশ চন্দ্র বসু এটা শেষ করেছিলেন। তাহলে এখানে ভেজাল লেগে গেল না? আপনি যখন অ্যান্সার করবেন, আপনি যদি ওই ফার্স্ট যে নিউটন লিখছে ওটা দেখে লিখে দিলেন নিউটন, ভুল হয়ে যাবে। কিন্তু হাউএভার আর মোরওভার দিয়ে ওরা লিসেনিং ও অনেক প্রবলেম ক্রিয়েট করে, রিডিং ও করে। এজন্য বলি ফুল সেন্টেন্স পড়ে নেবেন। আমি এটা ক্লাসের ফার্স্ট পার্টেও বলেছিলাম, সেন্টেন্সটা পুরোটা পড়ে অ্যান্সার করবেন। কখনোই লেখা পাইছি দেখে লিখে দিছি এটা করতে যাবেন না, করতে গেলে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। গেল, এরপর তার থিওরির নাম হচ্ছে মেনি ওয়ার্ডস ইন্টারপ্রিটেশন। ইচ পসিবল ইভেন্ট হ্যাজ অ্যান 37 question number dash, so on a time traveler challenging the past would simply end up in a different branch of history in the then the one he left. ঠিক আছে? তাহলে এখানে আমরা কি অ্যান্সার এক্সপেক্ট করব? Each possible event has a dash and নাউন টাইপের। yes, Sorry. yes sir, and নাউন।
এ বা এন থাকলে আমরা নাউন এক্সপেক্ট করব। ঠিক আছে, গেল। ওকে, এরপরে হচ্ছে এই এখানে আননোন। আননোন মানে কি, মানে কি আননোন, আমরা থিওরিস্টটা কি আমরা এখনো থিওরিস্ট। জানি না। হ্যাঁ, থিওরিস্টের নাম জানা নেই। ওকে, এরপর লিখেছে 38 হচ্ছে এখানে, তাহলে কি হবে, এখানে থিওরির নামটা আমরা খুঁজতে হবে। এর আগেরটাতে আমরা থিওরিস্টের নাম খুঁজেছিলাম, এবার কি খুঁজবো, থিওরির নাম। যে এমন একটা থিওরির নাম খুঁজবো যে থিওরিস্টের নাম আমরা জানি না, এই চার্টে নাই, বাট থিওরিটা কি এটা দেখি। If a time traveler challenged the past to prevent his future life, he would not have a dash as the person never existed. বুঝতে পেরেছি? তাহলে আমরা এখনো প্যাসেজ দেখি নাই। এখানে অনেক কয়টা থিওরি, এক দুই পাঁচটা থিওরি, চারটা থিওরির কথা বলা হয়েছে এটাতে ক্যান্সেল কিছু, বাট প্রতিটা থিওরির মধ্যে একটা জিনিস কমন আছে, বলেন তো কি? হ্যাঁ, একটা কমন গ্রাউন্ড আছে। চারটা থিওরি, চারটা থিওরিস্ট, চার ধরনের আলাদা আলাদা প্রিন্সিপাল, বাট একটা কমন গ্রাউন্ড আছে, বলেন তো কি? টাইম ট্রাভেল। হ্যাঁ, প্রত্যেকটা থিওরি টাইম ট্রাভেল নিয়ে কথা বলতেছে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে। ঠিক আছে, একদম ফার্স্টের দিকে চলে যান, দেখেন এটাই কিন্তু টাইটেল, টাইম ট্রাভেল। টাইম ট্রাভেল কি জানেন তো? একটা থিওরি, এটা নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক কিছু আছে, সেটা নিয়ে আমরা যাব না এখন। এই এই এন্টায়ার প্যাসেজটা আপনারা একটা রিড আউট দিবেন। এক্সামে আপনারা এই জন্য সময় পাবেন, খুব একটা বেশি পাবেন না, বাট এখানে আপনারা একটু সময় নিতে পারেন। ঠিক আছে, আমার ক্লাস টাইম ওইদিকে শেষের দিকে, কারণ এটা ফ্রি গুগল ইয়ে তো শেষ হয়ে যাবে 4 মিনিটের মধ্যে। আমি এটা এন্ড করে আবার লিংক দিচ্ছি, আপনারা ততক্ষণে এটা পড়েন। এখন বাজে সময় 3টা 58। আপনারা আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে ডিটেইলে পড়বেন না, একদম কার বাবার নাম লেখা, কার দাদার নাম লেখা, কত কিলোমিটার লেখা, দরকার নাই। জাস্ট এসেন্সটা দেখেন, প্রতিটা ট্রাভেল। এখানে একটা জিনিস হচ্ছে, প্রতিটা প্যাসেজের একটা আলাদা আলাদা এসেন্স আছে, যদিও কমন গ্রাউন্ড হচ্ছে টাইম ট্রাভেল, বাট প্রতিটা প্যাসেজের একটা আলাদা আলাদা এসেন্স আছে। এক একটা প্যাসেজ এক একটা জিনিস নিয়ে কথা বলে, একটা থিওরি নিয়ে কথা বলে। হ্যাঁ, একটা থিওরিস্ট নিয়ে কথা বলবে, আপনারা ওইটা ফাইন্ড আউট করবেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনাদের কাছে খাতা কলম তো আছে, তাই না? থাকার কথা। জি বলেন। জি বলেন, কি বলছিলেন? জি আচ্ছা। আচ্ছা, হ্যাঁ, আরেকটা হচ্ছে এখানে যে এসেটা দিয়েছি আমি, সেই এসেটা এখানে কোনো মার্কিং নাই। হ্যাঁ, এ বি সি ডি কিছু নাই, এটা থাকেও না, বাট অন্য প্যাসেজে থাকে। ঠিক আছে, দুইটা প্যাসেজে দুই ধরনের প্যাসেজ হয়, একটাতে থাকে এ বি সি ডি দেওয়া থাকে, একটাতে কিছুই থাকে না, এরকম। এটা ইউজুয়ালি পার্ট 4 এ দেয়, এরকম কিছু ছাড়াটা। আর কিছুতে থাকে এবিসি, ওটাতে লোকেট করতে ইজি হয়। যেমন আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স নিয়ে, তো এবিসিডি তে থাকলে আমার মনে থাকে, বাট যেহেতু এটাতে নাই বা এক্সামেও থাকবে না, এটা আমার মাথায় ধরে নিতে হবে। তো এটা যদি ফেস টু ফেস ক্লাস হতো, আমি আপনাদেরকে প্রিন্ট আউট হ্যান্ড
Okay.